প্রতিটা সন্তান ছোট থেকেই তার মা বাবাকে ভীষণ ভালোবাসে। তারা চায় তার মা বাবা সহ পুরো পরিবার নিয়ে হাসি খুশিভাবে জীবন কাটাতে। কিন্তু সবার কপালে সেই সুখ থাকে না। অনেক সন্তান তার বাবা মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া দেখে বড় হয়। কিছু কিছু সময় বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। এসবের পেছনে কে দায়ী? মা নাকি বাবা? আর এই সন্তানটি মা বাবার এই বিচ্ছেদকে কিভাবে মেনে নেবে? এমনই কিছু রহস্য এবং ভয়ঙ্কর প্রশ্নের উত্তর মিলবে আজকের এই গল্পে। গল্পটির নাম বীরাঙ্গনা। এই গল্পটি থেকে অসাধারণ কিছু শিক্ষণীয় বিষয় আছে, তাই পুরো গল্পটাই মনোযোগ দিয়ে দেখবেন। মুভির শুরুতেই আমরা একটা বিয়েবাড়ির দৃশ্য দেখতে পারি। ফুলসজ্জা রাতে স্বামী হালকা ড্রিঙ্কস করে রুমে আসতেই সে কিছু একটা দেখে ভীষণভাবে চমকে যায়। সে দেখতে পায় তার প্রিয়তমা স্ত্রী, যার সাথে আজ তার বিয়ের প্রথম রাত, সে বিছানায় মরে পড়ে আছে। তার দু চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। এমন কিছু দেখে তার স্বামী অনেক চমকে যায়। এরপর সিন শিফট হলে আমরা অন্য এক দম্পতিকে দেখতে পাই। এই যে স্বামীকে দেখতে পাচ্ছেন, সে একজন মাতাল। সে অকারণে তার স্ত্রীকে মারছে। আর দূর থেকে এই দৃশ্যটা তাদের মেয়ে দেখতে পায়। এরপর স্বামীটি চুলা থেকে গরম পানি নিয়ে এসে তার স্ত্রীকে ভয় দেখায়। তখনই সেখানে প্রবেশ করে সাব ইন্সপেক্টর চিত্রা বাসু। সে এসে ছেলেটির গুরুত্বপূর্ণ পার্টে সজোরে চাপ দিয়ে ধরে। লোকটি তখন ব্যথায় চিৎকার করতে থাকে। আর এরপর আমরা দেখি সাব ইন্সপেক্টর চিত্রা এখনও রুমেই আসেনি। সে বাইরে দাঁড়িয়ে কল্পনা করছে কিভাবে ওই মাতাল লোকটাকে শাস্তি দেওয়া যায়। আর যেহেতু সে সাব ইন্সপেক্টর, তাই চাইলেও সে অনেক কিছু করতে পারে না। যাই হোক, এরপর তারা রুমে প্রবেশ করে আর ওই মাতাল লোকটাকে বউ পেটানোর দায়ে ধরে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এই বাচ্চা মেয়েটি পুলিশকে ফোন করে তাদেরকে বাড়িতে আসতে বলেছিল। এরপর আমরা দেখি সাব ইন্সপেক্টর চিত্রাবাসু ইন্সপেক্টর পরালবাবুর সাথে সে বিয়ে বাড়িতে আসে। পরালবাবু তখন সবার সাথে কথা বলে জানতে পারে এই মেয়েটির নাম হচ্ছে ফাল্গুন। ফাল্গুন আর তার স্বামী দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। ফাল্গুনের সাথে সবার খুব ভালো সম্পর্ক ছিল। তবে এটা ফাল্গুনের দ্বিতীয় বিয়ে ছিল। আগের ঘরে তার একটা সন্তানও আছে। আর এটা শুনে পরালবাবু ধারণা করে যেহেতু এটা ফাল্গুনের দ্বিতীয় বিয়ে ছিল, তাই হয়তো সে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। তবে তখন চিত্রা এই কথায় বিরোধিতা করে এবং সে বলে দ্বিতীয় বিয়ে মানে তো খুন করা না, যে অপরাধবোধে মরতে হবে। পরালবাবু তখন জুনিয়রের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায় এবং সে চিত্রাকে গাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সে ফাল্গুনের শ্বশুরকে বলে এখন যদি ফরেন্সিক ডাকি, তাহলে মিডিয়া, কিচ্ছা কেলেঙ্কারি আরও কত কিছু সামলাতে হবে। তাহলে কি ওসব করবেন, নাকি এভাবেই শেষ করে দেব? তখন তারা ওসব ঝামেলা যেতে চায় না। আর তাই পরালবাবু কেসটাকে আত্মহত্যা বলেই রেখে দেয়। এরপর থানায় আসলে পরালবাবু চিত্রাকে অনেক কথা শোনায় আর বলে তুমি এরপর থেকে আমার কথার ওপর আর কোনো কথা বলবে না। মেয়েটা তো সুসাইড করেছে, তুমি শুধু শুধু কেন ঘটনাটাকে বড় করছিলে? তখন চিত্রা বলে সে সুসাইড কেন করবে? দ্বিতীয়বার বিয়ে করা মানে তো লজ্জার কিছু না যে সে সুসাইড করবে। তখন পরালবাবু বলে সবাই তো তোমার মায়ের মতো খারাপ না, যে নিজের সংসার বাচ্চা রেখে অন্য পুরুষের সাথে পালিয়ে যাবে। তোমার বাবা আর আমি একসাথে চাকরি করেছি। আমি দেখেছিলাম তোমার বাবার কি অবস্থা হয়েছিল। বাবার জোরেই তো চাকরিটা পেয়েছ। এত বাড়াবাড়ি করো না, তাহলে দেখবে তোমার হাজবেন্ডও তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তখন আমরা চিত্রার ছোটবেলার দৃশ্য দেখতে পারি। সবার মা এসে সন্তানদেরকে স্কুল থেকে বাড়ি নিয়ে গেলেও চিত্রার মা সেদিন আসে না। কিছুক্ষণ পর চিত্রার বাবা আসে এবং জানায় আজ থেকে আমিই তোমার মা, আমি তোমার বাবা। এরপর আমরা বর্তমানে দৃশ্যে দেখতে পাই পরালবাবু চিত্রার কাছে এসে বলে ফাল্গুনের মৃত্যুটাকে সুসাইড বলেই চালিয়ে নিতে। তখন বাধ্য হয়ে চিত্রাকে এমনটা করতে হয়। এরপর আমরা চিরায়ু নামের একটা ছেলেকে দেখতে পাই। সে একটা ফুলের দোকান চালায়। বিভিন্ন বিয়ের অনুষ্ঠান সহ নানান জায়গায় সে তার ফুল পরিবেশন করে থাকে। এখানে সে 2 বছর ধরে ভাড়া থাকে। বাড়ির মালিক সেদিন ভাড়ার জন্য আসলে চিরায়ু তাকে খামে ভরে ভাড়া দেয়, যে ব্যাপারটা বাড়ির মালিকের অনেক পছন্দ হয়। এরপর আমরা চিত্রার পুরো পরিবারকে দেখতে পাই। চিত্রা বাড়ি ফিরলে আমরা দেখতে পাই আজ চিত্রার বিবাহবার্ষিকী, তাই বাড়ির সবাই মিলে আয়োজন করেছে। এরপর চিত্রা আর তার স্বামী সুন্দর করে সাজগোজ করে। তারপর চিত্রা ওই কেসটা নিয়ে কথা বলে। তখন তাদের বাড়ির কাজের মেয়ে বলে এমন ঘটনা এর আগেও শুনেছি। 7 মাস আগে ফুলশয্যার রাতেই ওই বউটা মারা গিয়েছিল।
এই কথাটা চিত্রার মাথায় আটকে যায়। সে ভাবতে থাকে, 7 মাস আগেও যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তো এর পেছনে কোনো না কোনো রহস্য আছে। এরপর চিত্রা সে কাজের মেয়ের কাছে গিয়ে সেই ঘটনাটা জানতে চায়। তখন সে বলে, 7 মাস আগে আমাদের বাড়ির পাশের এক বাড়িতে বিয়ে হচ্ছিল। মেয়েটার নাম ছিল তানিয়া। মেয়েটার আগেও বিয়ে হয়েছিল, সেই ঘরে সন্তানও ছিল। কিন্তু মেয়েটি বিয়ের ফুলশয্যার রাতেই মারা যায়। এরপর আমরা চিত্রাকে দেখি। সে 7 মাস আগের তানিয়ার মৃত্যুর সেই কেসের ফাইলটা নেওয়ার জন্য বাসাপুর থানায় আসে। কিন্তু সেই থানার এসআই চিত্রাকে ফাইলটা দিতে চায় না, বরং সে পড়ালবাবুকে ফোন দিয়ে সবটা জানিয়ে দেয়। তখন পড়াল চিত্রাকে অনেক কথা শোনায় এবং সাসপেন্ডের ভয় দেখায়। এরপর চিত্রা অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। পরের দৃশ্যে আমরা চিরায়ুকে দেখতে পাই। তার ফুলের দোকান থেকে শুভঙ্করদা নামের একজন লোক তার প্রিয় মানুষের জন্য ফুল কিনে নিয়ে যায়। এদিকে আমরা দেখি চিত্রা কোনোভাবেই মানতে পারছে না যে ফাল্গুন সুসাইড করেছে। তার ধারণা কেউ না কেউ তাকে হত্যা করেছে। আর এই বিষয়টা দূর থেকে জানতে পেরে অন্য এক পুলিশ কথাটা সাংবাদিকের কাছে লিক করে দেয়। এরপরে আমরা দেখতে পাই নববধূর এই রহস্যজনক মৃত্যু নিয়ে চিত্রা বসু যে আত্মহত্যা নয় বরং এটা খুন এমন সন্দেহ করছে, সেটা খবরের কাগজে ছাপানো হয়। আর এই বিষয়টাই পুরো শহরে ছড়িয়ে পড়ে। সবাই এই বিষয়টা নিয়ে গভীরভাবে আলোচনা করে। পরের দিন চিত্রা থানায় আসলে দেখতে পায় থানায় পুলিশ কমিশনার এসেছে। সে তখন জানতে চায় চিত্রা কেন এই মৃত্যু নিয়ে সন্দেহ করছে। তখন চিত্রা বলে, 7 মাস আগেও তানিয়ার সাথে এমন ঘটনা ঘটেছে, আর এই দুটি মৃত্যুর পদ্ধতিও একই, এই জন্যই আমি সন্দেহ করছি। তখন কমিশনার তার এমন মন গড়া সন্দেহ নিয়ে তার উপর ভীষণ ক্ষেপে যায় এবং সে চিত্রাকে সাসপেন্ড করতে চায়। এরপর আমরা দেখি চিত্রা তার বাবার বাড়িতে আসে। এখানে আমরা চিত্রার ছোট বোনকে দেখতে পাই। তার ছোট বোনের নাম মিত্রা বাসু। এই মিত্রার একটা মেয়ে আছে, তবে তাদের সংসারে এখন ঝামেলা, এজন্য মিত্রা এখন বাবার সাথে থাকে। এরপর চিত্রা বাসু বাড়ি ফিরলে তার স্বামী তার মাথায় তেল দিয়ে দেয়। তখন চিত্রা বারবার তার চাকরির ব্যাপারে কথা বলছিল, কিন্তু তার স্বামী রাহুল সেদিকে তেমন ফোকাস করে না, সে অন্য কথা বলে। এরপর যখনই চিত্রা বলে, আমার মনটা একটু খারাপ, আমাকে একটা চুমু খাবে, তখনই রাহুল এগিয়ে আসে। চিত্রা তখন বলে, এতক্ষণ তো আমার কোনো কথাই নজর ছিল না, আর এখন আদর করতে বলেছি ঠিক এসেছ। এরপর যখনই সে চিত্রাকে আদর করবে তখনই জানতে পারে চিত্রার বস পড়াল তাকে ডাকতে বাসে এসেছে। চিত্রা বসের সাথে দেখা করার জন্য বাইরে আসলেই পড়াল তাকে এখনই এই অবস্থাতেই বের হতে বলে। চিত্রা তখন বাধ্য হয়ে বসের কথা মতো বের হয়। এরপর চিত্রা গাড়ির কাছে আসতেই দেখতে পায় সেখানে পুলিশ কমিশনার আছে। সে চিত্রাকে ভেতরে এসে বসতে বলে। চিত্রা গাড়িতে আসলে কমিশনার তার কাছে এই কেস সম্পর্কে তার ধারণা শুনতে চায়। তখন চিত্রা বলে, ফাল্গুন আর চিত্রা সদ্য বিবাহিতা নারী, দুজনেই ফুলশয্যা রাতেই মারা যায়। দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে ছিল এবং দুজনেরই বাচ্চা আছে। এমনকি দুজনেরই সুসাইড পদ্ধতি একই, বিষ। তখন অফিসার বলে, আমাদের এখন কি করা উচিত? তখন চিত্রা বলে, আমার মনে হয় এমন ঘটনা আরও ঘটতে পারে, তাই আমাদেরকে একটা টিম রেডি করা দরকার, যাতে এর রহস্য আমরা উন্মোচন করতে পারি। চিত্রার এই কথাগুলো শুনে অফিসার অনেক খুশি হয়, কারণ অলরেডি এমন একটা ঘটনা ঘটেছে। এরপর তারা সেই স্পটে আসে। এখানে একইভাবে আরও একটি নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মেয়েটার নাম ছিল শ্রেয়া। সেও ফুলশয্যা রাতেই মারা গেছে। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে আমরা দেখতে পাই দুই সন্তানের মা তার সাজানো সংসার, স্বামী, পরিবার সবকিছু ছেড়ে তার বাবা মার সাথে চলে যাচ্ছে। স্বামী তাকে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু সেই মহিলাটি পরিবার, সন্তানের মায়া ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। উপরতলা থেকে তাদের সন্তান মা বাবার এই বিচ্ছেদটা খুব কাছ থেকে দেখে। তাদের বাবা মাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। পরের দিন আমরা পুলিশ হেডকোয়ার্টারের সিন দেখতে পারি। এখানে পুলিশ কমিশনার এই কেসের জন্য একটা টিম প্রস্তুত করে, যার প্রধান ছিল ধীর স্যার এবং তার সহযোগী হিসেবে আছে গৌতম এবং হারুন। তারা প্রত্যেকেই সফল পুলিশ অফিসার। তখন কমিশনার তাদের সাথে সাব ইন্সপেক্টর চিত্রাবাসুকে রাখতে বলে। তবে ওনারা একজন সাব ইন্সপেক্টর লেডি পুলিশকে নিতে চাচ্ছিল না, কিন্তু কমিশনারের অর্ডারে তারা চিত্রাকে সহযোগী হিসেবে রাখে। তবে ধীর স্যার চিত্রাকে মনে করে সে হয়তো তাদের কোনো কাজই লাগবে না, এজন্য সে বলে, আপনি তো ফ্যাশন ছাড়া কিছুই পারেন না, আর আপনি আমাদেরকে কি সাহায্য করবেন? তখন চিত্রা বলে, খুনি শুধুমাত্র সেসব মহিলাকে টার্গেট করছে যেসব মহিলা দ্বিতীয়বার বিয়ে করছে আর যাদের বাচ্চা আছে। তাই আমাদেরকে সামনে
কোন কোন বিয়ের ডেট আছে সেগুলোকে বের করতে হবে। আর তারপর এরিয়া অনুযায়ী আমাদেরকে বের করতে হবে এদের মধ্যে কতজনের দ্বিতীয়বার বিয়ে হচ্ছে। এইভাবেই আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব। চিত্রের এমন বিচক্ষণতা দেখে ধীর স্যার অনেক পছন্দ করে এবং তারা ঠিক সেভাবেই কাজ করে। অনেক ঘাটাঘাটি করে এবং অনেকের সাথে কথা বলে তারা একটা দম্পতি খুঁজে পায় যাদের মধ্যে মেয়েটির আগেও বিয়ে হয়েছিল। এরপর তারা সেখানে পৌঁছায় এবং খুবই বিচক্ষণতার সাথে চারপাশ পর্যবেক্ষণ করে। এই বিয়ের দাওয়াতে আমরা চিরায়ুকেও দেখতে পাই। সে খাবার নিয়ে চিত্রের পাশে এসে বসে। সে চিত্রের সাথে কথা বলার চেষ্টা করে। এমন সময়ই কনে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই তখন মেয়েটার কাছে দৌড়ে যায় এবং চিরায়ু বসে হাসে। এরপর আমরা আবারও সেই ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পারি। এই দুই বাচ্চাকে রেখে তাদের মা চলে গেছে। এখন তাদের বাবা একা একা আর এই সংসারটাকে চালাতে পারছে না। তবে তাদের দুই ভাইয়ের মধ্যে যথেষ্ট ভালোবাসা ছিল। মাহিন তাদের জীবনটা খুবই ভয়ঙ্কর ছিল। এরপর তাদের বাবা নাস্তার মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসে। আর সে নাস্তা সে তার দুই ছেলেকে খাওয়ায় এবং সে নিজেও খায়। যা খেয়ে বাবা সহ দুই ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে তাদের মধ্যে ছোট ভাইটা বেঁচে যায়, যে খুব কম পরিমাণে খেয়েছিল। আর এই ছোট ভাইটি হচ্ছে চিরায়ু। এরপর চিত্রা আবারও সে বাসাপুর থানায় আসে। আগেরবার চিত্রা যখন তার কাছে তানিয়ার ফাইল খুঁজতে এসেছিল তখন অফিসার তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তবে এখন চিত্রা যেহেতু এই কেস তদন্তের দায়িত্ব পেয়েছে তাই অফিসার তাকে ফাইল দিতে বাধ্য হয়। এরপর চিত্রা সে ফাইল নিয়ে সরাসরি চলে আসে তানিয়ার বাড়িতে। চিত্রা তখন তানিয়ার বাবা মার সাথে কথা বলে জানতে পারে তানিয়া একটা অনাথ আশ্রমে চাকরি করত, কিন্তু তার স্বামী ছিল মাতাল। তাদের সংসারে একটা মেয়েও ছিল। মেয়েটার নাম তিস্তা। তবে তানিয়া সেই সংসারটা কোনোভাবেই চালাতে পারছিল না, তাই সে তাকে ডিভোর্স দিয়ে নতুন সংসার করতে চেয়েছিল। এরপর সেখানে তিস্তা আসলে চিত্রা তাকে ড্রয়িংয়ের জন্য কিছু উপকরণ দেয় এবং বলে দেয় তোমার মা যেদিন মারা গিয়েছিল সেদিনের কোনো ঘটনা যদি তোমার মনে পড়ে তাহলে আমাকে জানিও। এরপর চিত্রা তাদের কাছ থেকে তানিয়া যে আশ্রমে চাকরি করত সেখানকার নাম্বার নিয়ে কল দেয়, কিন্তু সেখানে তখন ম্যাডাম ছিল না। তাই চিত্রা তার নাম্বার দিয়ে ম্যাডাম আসলে তার সাথে যোগাযোগ করতে বলে। এরপর আমরা দেখতে পাই চিত্রা বাড়ি ফিরলে সেই অনাথ আশ্রম থেকে চিত্রার ফোনে কল আসে, কিন্তু চিত্রার শাশুড়ি কল রিসিভ করে এবং জানতে পারে তারা চিত্রার সাথে কথা বলতে চায় এবং কলটা অনাথ আশ্রম থেকে এসেছে। এই জন্য চিত্রার শাশুড়ি মনে করে চিত্রাদের যেহেতু এখনো কোনো সন্তান হচ্ছে না তাই চিত্রা হয়তো অনাথ আশ্রম থেকে সন্তান নিতে চাচ্ছে, তাই সে কলটা কেটে দেয়। এবং সেখানে চিত্রা আসলে তার শাশুড়ি তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে চিকিৎসা করালে সব কিছু সম্ভব, এভাবে বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই। তখন চিত্রা কোনো কিছুই বুঝতে পারে না। এরপর তার শাশুড়ি অনাথ আশ্রম থেকে কল আসার ব্যাপারটা জানায়। তখন চিত্রা বলে ওটা আমার কাজের কল ছিল আর আমি বাচ্চা নিতে সক্ষম, যখন সময় হবে হয়ে যাবে। এই বলে চিত্রা সেই নাম্বারে কল দেয় এবং সে ম্যাডামের সাথে কথা বলে। সে ম্যাডাম বলে তানিয়া অনেক ভালো মেয়ে ছিল, সবাই শুধু তানিয়া দিদি তানিয়া দিদির খোঁজ করত। একটা ছেলে ছিল, ওকে তানিয়া ভাইয়ের মতো দেখতো। তখন চিত্রা তার কাছ থেকে সে ভাইয়ের নাম ঠিকানা জানতে চায়, কিন্তু ম্যাডাম তখন দিতে পারে না। তবে সে জানায় পুরনো ফাইল খুঁজে বের করে আপনাকে জানাবো। তখন চিত্রা তাকে তাড়াতাড়ি সেই নাম ঠিকানা খুঁজে বের করতে বলে। এরপর চিত্রা তার এক সহযোগীকে বলে আমরা শুধু হিন্দু মেয়েদের চেক করছি যারা দ্বিতীয় বিয়ে করছে, অন্য ধর্মের মেয়েদের সাথেও তো এমন ঘটনা ঘটতে পারে। এরপর আমরা দেখতে পাই মারিয়াম নামের একটা খ্রিস্টান মেয়ের দ্বিতীয় বিয়ে হচ্ছে। সেখানে চিরায়ু ছিল। বিয়ের অনুষ্ঠান হচ্ছিল চার্চে। বিয়ে সম্পূর্ণ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মারিয়াম মেঝেতে লুটিয়ে পড়ে। বাকি সবার মতো তার চোখ থেকে রক্ত ঝরে আর ওই মুহূর্তেই মৃত্যু হয় তার। মারিয়ামের মৃত্যু নিশ্চিত হওয়ার পর চিরায়ু চার্চের বাইরে বের হয়ে কিছু কবুতরকে খাবার খাওয়ায়। এদিকে একের পর এক মৃত্যুতে তারা অনেক টেনশনে পড়ে যায়। এরপর তাদের মধ্যে একজন জানায় ওই মেয়েদের মৃত্যু গাছ থেকে তৈরি একটা বিষের মাধ্যমে হয়েছে। তখন ধীর স্যার হারুনকে বলে সবগুলো কেসের ফরেন্সিক রিপোর্ট কালেক্ট করে একটা ফাইনাল রিপোর্ট বানাতে। তখন হারুন জানায় তার কাছে এখনও ফাল্গুনের ফরেন্সিক রিপোর্টটি আসেনি। সেটা শুনে ধীর বলে ওটা তুমি চিত্রার কাছ থেকে নিয়ে নিও, কারণ এই কেসটা তো চিত্রার থানার আন্ডারেই ছিল। তখন চিত্রা বলে ফাল্গুনের কোনো ফরেন্সিক টেস্ট করা হয়নি। কথাটা শুনে ধীর ভীষণ রেগে যায়। তবে সে জানতো এখানে চিত্রার কোনো দোষ নেই, তাই সে পড়ালকে ডেকে আনে এবং জিজ্ঞেস করে তুমি ফাল্গুনের ফরেন্সিক কেন করাওনি। পড়াল তখন বলে স্যার ওটা তো সুসাইড কেস ছিল, তাহলে ফরেন্সিকের কি দরকার। ধীর স্যার তখন অবাক হয়ে জিজ্ঞেস করে
ওটা সুসাইড তুমি কিভাবে জানলে? পড়াল তখন উত্তর দেয়, এক্সপিরিয়েন্স থেকে বলেছি স্যার। মেয়েটা দ্বিতীয় বিয়ে করেছিল, তাই লজ্জায় বিষ খেয়ে সুসাইড করেছে। আমি ওর মুখে ফেনাও দেখেছি, সেটা দেখেই বুঝে গেছি। কথাটা শুনে ধীর নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না। সে তখন পড়ালকে তার প্যান্ট খুলতে বলে এবং লজ্জা দিতে চায়। ধীর তখন বলে, তুমি যা করেছ তার কোনো ক্ষমা নেই। তোমার একটা ভুলের জন্য আমরা এই কেসটাকে ঠিকমতো সাজাতে পারছি না, তাই তোমাকে শাস্তি পেতে হবে। আমি এখন তোমার প্যান্ট খুলে তোমাকে পেটাবো। এরপর সে চিত্রাকে অর্ডার দেয় পড়ালের প্যান্ট খুলে ফেলার জন্য। এই কথা শুনে চিত্রা ভীষণ লজ্জায় পড়ে যায়, কিন্তু সিনিয়রের কথা তো মানতেই হবে। তাই সে ভয়ে ভয়ে পড়ালের প্যান্টে যখনই হাত দিতে যাবে, তখনই তার নম্বরে একটা কল আসে। আর এই সুযোগ কাজে লাগিয়ে চিত্রা সেখান থেকে বের হয়ে যায়। এরপর চিত্রা বাহিরে এসে তার স্যারের এই অবস্থার কথা ভেবে অনেক হাসতে থাকে। এরপর সে নিজের হাসিকে কন্ট্রোল করে কলটা রিসিভ করে। তখন ফোনের ওপাশ থেকে অনাথ আশ্রমের ম্যাডাম তাকে জানায় সে তানিয়ার ওই ভাইটার ডিটেলস জোগাড় করেছে। চিত্রা তার কাছ থেকে ছেলেটার নাম আর অ্যাড্রেস নিয়ে নেয়। ছেলেটার নাম ছিল চিরায়ু। নামটা শুনতেই চিত্রার মনে একটু খটকা লাগে। সে দৌড়ে গিয়ে প্রত্যেকটা বিয়ের অতিথি লিস্ট চেক করলে একটা দারুণ ক্লু পেয়ে যায়। এই চিরায়ু আর কেউই না, বরং সে ফুলের দোকানদার, যে কিনা এই প্রত্যেকটা বিয়ের দোকানে ফুলের সাপ্লাই দিত। তাদের কাছে তখন সবকিছু একটু একটু করে পরিষ্কার হতে শুরু করে। ধীর স্যার তৎক্ষণাৎ গৌতম আর চিত্রাকে পাঠিয়ে দেয় চিরায়ুকে ধরে নিয়ে আসার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় দোকান বন্ধ। এরপর তারা দোকানের তালা ভেঙে ভেতরের সবকিছু ভালোভাবে তল্লাশি করতে শুরু করে। এর মাঝেই ওই দোকানের মালিক সেখানে আসে। সে গৌতমের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চায়, কিন্তু গৌতমটা তো তাড়াহুড়ার কারণে কোনো সার্চ ওয়ারেন্ট আনেনি। চিত্রা তখন লোকটাকে বোঝানোর চেষ্টা করে আর বলে যে পুলিশ চিয়াওকে খুঁজছে, সে কয়েকটি মার্ডার কেসের প্রাইম সাসপেক্ট। কিন্তু লোকটা তাদের কোনো কথাই শোনে না। তার একটাই কথা, সার্চ ওয়ারেন্ট ছাড়া কোনোভাবেই তল্লাশি নেওয়া যাবে না। আর তাই তখন তারা বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর চিত্রা এই বাড়ির মালিককে বলে, যদি কিছু মনে না করেন তাহলে আমাকে একটু আপনার বাড়িটা দেখাবেন। তখন লোকটা রাজি হয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। আর তখন চিত্রা ওই লোকের বাড়ির আশপাশটা ভালো করে চেক করতে শুরু করে। সেই সুযোগে চিরায়ু দেওয়াল টপকে তার দোকানের ভেতর ঢুকে সবকিছু গোছাতে থাকে। সে বুঝে গিয়েছিল পুলিশ তার ব্যাপারে জেনে গেছে, তাই এখন তাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। এদিকে চিত্রা ওই বাড়িতে গিয়েও বিশেষ কোনো ক্লু পায় না। তাই সে লোকটাকে নিজের নাম্বার দিয়ে রিকোয়েস্ট করে সে যেন চিরায়ুকে দেখা মাত্রই তাকে ফোন করে জানায়। এমন সময় সে হঠাৎ বারান্দায় একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। চিত্রা তার দিকে তাকাতেই মহিলাটা আড়ালে লুকিয়ে পড়ে। তো যাই হোক, এরপর চিত্রা অফিসে ফিরে আসে এবং সে একজন টিম মেম্বারকে লুকিয়ে চিরায়ুর দোকানের সামনে পাহারায় রেখে দেয়, যাতে সে চিরায়ুকে দেখা মাত্রই তাকে জানায়। বাড়ি ফেরার পর রাহুল বলে, আমি একটা ডিনার প্ল্যান করতে চেয়েছিলাম, কিন্তু তোমার ব্যস্ততার কারণে আর সুযোগ হয়নি। রাহুলের ইচ্ছে তারা দুজন মিলে একটা মুভি দেখতে যাবে আর তারপর ডিনার করে একসাথে বাড়িতে ফিরবে। এটা শুনে চিত্রা খুশি মনে ডেট চেঞ্জ করে রাহুলের সঙ্গে বের হয়ে যায়। এদিকে চিরায়ু সেই সময় নতুন কোনো প্ল্যানিংয়ে ব্যস্ত ছিল, তাই সে মুখোশ পরে চুপিসারে বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে চিত্রা রাহুল ততক্ষণে সিনেমা হলে পৌঁছে যায়। আর চিত্রা রাহুলকে গ্যারেজে গাড়ি পার্ক করতে বলে সে যায় পপকর্ন কিনে আনতে। তাই সে রাহুলকে ফোন করে পার্সটা চেক করতে বলে। এমন সময় চিরায়ু হঠাৎ করে রাহুলের সামনে আসে, আর রাহুল কিছু বুঝে ওঠার আগেই তাকে মারতে থাকে। এমন সময় সেখানে চিত্রা চলে আসে। শুরু হয় দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। এক পর্যায়ে চিরায়ু চিত্রাকে আহত করে সেখান থেকে পালাতে শুরু করে। তবুও চিত্রা চিরায়ুর পিছু নেয়, কিন্তু সে ব্রিজ থেকে লাফ দিয়ে একটা চলন্ত ট্রাকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে একজন ডক্টর এসে রাহুলকে চেক করে যায়। তার অবস্থা দেখে চিত্রের ভীষণ কষ্ট হচ্ছিল। তার কারণেই আজ তার পরিবারকে এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে। এর মাঝে তার কাছে অফিস থেকে কল আসে, কিন্তু চিত্রা কলটা রিসিভ করতে চায় না। সে এখন শুধু রাহুলকে সময় দিতে চায়। তবে তার শাশুড়ি বলে, তুমি অফিসে যাও, গিয়ে ওই খুনিকে খুঁজে বের করো আর তাকে দেখিয়ে দাও আমাদের বাড়ির ছেলের গায়ে হাত দিলে পরিণতি কী ভয়ঙ্কর হতে পারে। তার হাতটা একেবারে ভেঙে দেবে। এরপর চিত্রা বুক ভরা জেদ নিয়ে আবারও কাজে ফিরে আসে।
এরপর সে চিরায়ুর ফেসবুক প্রোফাইল থেকে তার একটা ছবি খুঁজে বের করে। ছবিটা দেখেই তার সে বিয়েবাড়ির কথা মনে পড়ে যায়, যেখানে সে তাকে দেখেছিল। এরপর সে গৌতমকে নিয়ে তাকে ধরার জন্য রওনা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তারা থানা থেকে বেরোনোর আগেই চিরায়ু নিজেই সেখানে এসে হাজির হয়। তাকে দেখে গৌতম সহ সবাই ভীষণ অবাক হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ইন্টারোগেশন রুমে। চারিদিকে ক্যামেরা সেট করে রাখা। তবে চিরায়ুর মনে কোনো ভয় নেই। সে তো ক্যামেরা দেখে আরও বেশি ভাব নিতে থাকে। এরপর ধীর স্যার তার সাথে কথা বলতে শুরু করে। তাদের কাছে যেহেতু চিরায়ুর বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই ধীর ঘুরিয়ে পেঁচিয়ে তার মুখ থেকে সত্যিটা স্বীকার করানোর চেষ্টা করে। কিন্তু চিরায়ু ছিল তার থেকে অনেক বেশি চালাক। সেও বুঝে গিয়েছিল পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, তাই সেও কনফিডেন্সের সাথে কথা ঘুরিয়ে যায়। ধীর তখন জিজ্ঞেস করে ওই 4জন ভিকটিমদের মধ্যে কার কোন ফুল পছন্দ। চিরায়ু তখন খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। তবে তানিয়ার কথাটা বলার সময় সে অতীতের কথা বলতে থাকে। তারা দুজনে একসাথে ফুল গাছ লাগাতো। তানিয়ার সব রঙের ফুল পছন্দ ছিল। একদিন সে চিরায়ুকে বলেছিল, গাছের সবচেয়ে জরুরি অংশ হচ্ছে শিকড়। শিকড়ের দায়িত্ব হলো সব ঝড়ঝাপটা কাটিয়ে মাটিকে আঁকড়ে ধরে গাছকে বাঁচানো। এই কথাটা চিরায়ুর মাথায় গভীরভাবে গেঁথে যায়। আর তার কথা শুনেই বোঝা যাচ্ছিল সে তানিয়াকে কতটা ভালোবাসে। এসব কথা বলতে বলতেই সেখানে চিত্রা চলে আসে। ধীর তখন জিজ্ঞেস করে যে সে কত বছর বয়সে অনাথ আশ্রমে গিয়েছিল। চিরায়ু তখন জানায় 8 বছর বয়সে। এরপর চিত্রা তাকে জিজ্ঞেস করে তার বাবা মায়ের মধ্যে কেমন সম্পর্ক ছিল। কথাটা শুনে চিরায়ু একটু নার্ভাস হয়ে যায়। সে কোনো মতেই চিত্রার প্রশ্নের উত্তর দিতে চায় না। চিত্রা যতই জোর দিচ্ছে সে ততই বিষয়টা অ্যাভয়েড করে। ধীর স্যারের সামনে তার যে কনফিডেন্স ছিল, চিত্রার সামনে সেটা উধাও হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও সে তার মুখ থেকে আসল ঘটনা স্বীকার করে না। তখন ধীর স্যার বাধ্য হয়ে কয়েক মিনিটের জন্য ব্রেক নেয়। বাইরে বেরিয়ে এসে সে চিত্রাকে বলে, এই ছেলে সহজে কোনো কিছু স্বীকার করবে না। ও বুঝে গেছে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। তবে তুমি যখন প্রশ্ন করবে তখন সে ভয় পাবে। তাদের এই কথার মাঝে একজন কনস্টেবল এসে জানায় যে তানিয়ার মেয়ে চিত্রের সাথে দেখা করতে এসেছে। তার এমন কিছু মনে পড়েছে যেটা সে চিত্রাকে বলতে চায়। চিত্রা তখন মেয়েটার সাথে কথা বলতে চাইলে ধীর স্যার তাকে আটকায়। সে বলে, তোমার সামনে মেইন কালপিট বসে আছে। তুমি তাকে ছেড়ে ওই বাচ্চার কথা কেন শুনতে চাবে? তুমি এখানে থেকে চিরায়ুর মুখ খোলার চেষ্টা করো, আমি বিষয়টা দেখছি। এই কথা বলে ধীর চলে যায় তানিয়ার মেয়ের সাথে কথা বলতে। চিরায়ু তখন ভয় পেতে থাকে। এরপর চিত্রা শান্ত গলায় তার কাছে গিয়ে জানতে চায় তার আর তার পরিবারের সম্পর্ক কেমন ছিল, তার মায়ের কি হয়েছিল, তার বাবার ভাই কিভাবে মারা গেল। কিন্তু চিরায়ু কোনো উত্তর দেয় না। তখন চিত্রা তাকে জিজ্ঞেস করে তাদের আর্থিক অবস্থা কেমন ছিল, তাদের কোনো অভাব অনটন ছিল কিনা। চিরায়ু তখন কোনো কিছু বলতে চায় না। সে শুধু বলে তার মা খুব ছোটবেলায় তাদের ছেড়ে চলে গেছে। এরপর তার বাবা আর তারা দুই ভাই বিষ খেয়ে নেয়। এতে চিরায়ুর বাবা আর তার ভাই মারা গেলেও সৌভাগ্যবশত সে বেঁচে যায়। সে সবার ব্যাপারে কথা বলতে রাজি, কিন্তু যখনই চিত্রা তার মায়ের ব্যাপারে জানতে চায় তখনই তার মুখটা কালো হয়ে যায়। এরপর চিত্রা তাকে জিজ্ঞেস করে তানিয়ার যখন বিয়ে হচ্ছিল তখন তোমার কেমন লেগেছিল। চিরায়ু তখন মুখটা কালো করে। সেটা দেখে চিত্রা বলে, মায়ের কথা বললে মুখ কালো হয়ে যাচ্ছে, তানিয়ার কথা বললে মুখ কালো হয়ে যাচ্ছে, তোমার প্রবলেমটা কি? চিরায়ু তার এমন প্রশ্ন শুনে ভয় পেতে থাকে। সে বলে উকিল ছাড়া সে কিছুই বলবে না। কিন্তু চিত্রা তো নাসুর বান্দা। তখন চিরায়ু ভয় পেয়ে পানি খেতে চাইলে চিত্রা তার পাশে থাকা পানির বোতলটা তাকে এগিয়ে দিয়ে কিছু একটা ভাবতে শুরু করে। অতীতের কথাগুলো মনে পড়ে যায় তার। তার মাও তো একটা সময় তাদেরকে ছেড়ে গিয়েছিল। তবে তার বাবা কখনোই তার মাকে দোষ দেয়নি। এরপর থেকে চিত্রার বাবা অনেক কষ্ট করে তাকে আর তার ছোট বোনটাকে একটু একটু করে বড় করে তোলে। এসব কথা মনে পড়তেই চিত্রা ইমোশনাল হয়ে যায়। এরপর সে বলে, আমি হয়তো তোমার উপর একটু বেশি হাইপার হচ্ছি, কিছু মনে করো না। আসলে আমার জীবনেও ঠিক তোমার মতো একটা ঘটনা আছে। আমার মাও আমাদের ছেড়ে চলে গেছে। তোমার কষ্টটা আমি বুঝি। মা না থাকলে জীবনটা অনেক কঠিন হয়ে যায়। তোমার তানিয়া দিদি ঠিকই বলেছে, গাছের শিকড়ের কাজ হচ্ছে ঝড়ঝাপটা থেকে গাছকে বাঁচানো। কিন্তু তোমার আর আমার মায়ের মতো মহিলারা এই বিষয়টা বুঝতে চায় না। তারা গাছের শিকড় হয় না। তার এমন কথা শুনে চিরায়ু বলে, এরকম ধরনের মানুষদের সাথে এমনটাই হওয়া উচিত, যেমনটা হচ্ছে। এরকম আরও হওয়া উচিত। তানিয়া দিদি বলেছিল ঠিকই, কিন্তু সে তার কথা রাখেনি। সে শিকড় হয়ে তার পরিবারের পাশে থাকেনি।
এজন্যই তার সাথে এমন হয়েছে। তার এমন কথা শুনে চিত্রের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। সে মূলত এটাই চাচ্ছিল যে চিরায়ু সব স্বীকার করুক। এরপর চিরায়ু ইমোশনাল হয়ে ধীরে ধীরে সব বলতে থাকে। আর এর মাঝেই গৌতম এসে চিত্রাকে ডাক দেয়। চিরায়ু তখন আবারও নীরব হয়ে যায়, সে আর কিছুই বলে না। চিত্রা তখন অনেক রেগে যায় আর বাইরে গিয়ে গৌতমকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ডাকলে কেন? মাত্রই চিরায়ু সব বলতে শুরু করেছিল। তখন গৌতম তাকে জানায়, তানিয়ার মেয়ের কথা অনুযায়ী খুনি একজন বৃদ্ধা মহিলা। কথাটা শুনে চিত্রা যেন আকাশ থেকে পড়ে। সে দৌড়ে যায় সে বাচ্চা মেয়েটার সাথে কথা বলার জন্য। তিস্তা তাকে বলে তার সাথে একদিন এক বৃদ্ধা মহিলার দেখা হয়েছিল। সে নিজে এসে তার সাথে বন্ধুত্ব করে। তারপর তার কাছ থেকে কথায় কথায় তানিয়ার পছন্দের প্রিয় রঙের কথা সবকিছু জানে। শুধু তানিয়ার ক্ষেত্রেই নয়, বাকি তিনজনের ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। প্রত্যেকবারই একজন বৃদ্ধ মহিলা বাচ্চাদের কাছে তাদের মায়েদের ইনফরমেশন জানার চেষ্টা করে। এসব কথা শুনে চিত্রা অবাক হয়ে যায়। সে ভাবে এখন তাদের কাছে চিরায়ুকে আটকে রাখার মতো কোনো প্রমাণ নেই। তাই ধীর স্যার চিরায়ুকে ছেড়ে দিতে বলে। সেটা শুনে খুশিতে নাচতে নাচতে সেখান থেকে বেরিয়ে আসে চিরায়ু। তার মুখে তখন একটা রহস্যময় হাসি ছিল। তখনই আমরা বুঝতে পারি ওই বৃদ্ধ মহিলা আর কেউই না, সেটা চিরায়ু ছিল। সে প্রথমে তার টার্গেট সিলেক্ট করত, আর তারপর বৃদ্ধ মহিলার সাজে বাচ্চাদের কাছে গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে সব ইনফরমেশন নিত। তারপর সে বাচ্চাদেরকে একটা বিষ মেশানো মিষ্টান্ন উপহার দিত আর বলতো, এটা তুমি তোমার মাকে রাতে খেতে দেবে, তাহলে দেখবে তোমার মা তোমাদেরকে ভীষণ ভালোবাসবে। সে তোমাদেরকে ছেড়ে কখনোই যাবে না। আর এই বিদ্যার কথা অনুযায়ী বাচ্চাগুলো তাই করত। আর এই বিষ খেয়েই তারা মারা যেত। কিন্তু এই ব্যাপারটার সাথে যে চিরায়ু জড়িত সেটা পুলিশ কোনোভাবেই বুঝতে পারে না। আর তাই তারা সে বৃদ্ধ মহিলার ডিটেলস নিয়ে একটা ছবি এঁকে তাকে খুঁজতে শুরু করে। কিন্তু এত কিছুর পরেও চিত্রার মন মানছে না। তার বারবার মনে হচ্ছে সব কিছুর পেছনে কোনো না কোনোভাবে চিরায়ু দায়ী। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। সে তার বন্ধু শুভঙ্করকে কল দিয়ে বলে, আমি তোমাকে একটা ছেলের নাম্বার দিচ্ছি, তুমি ওকে ফোন করে একটা মিথ্যে কথা বলবে। কথাটা শুনে শুভঙ্কর অনেক অবাক হয়। এরপর চিত্রা তার নাম্বার পাঠালে শুভঙ্কর সেটা দেখে বলে, আরে এটা তো চিরায়ুর নাম্বার, আমি তাকে চিনি, আমি তো সবসময় ওর কাছ থেকে ফুল নেই। তখন চিত্রা জিজ্ঞেস করে, তুমি কার সাথে রিলেশনে আছো সেটা কি সে জানে? শুভঙ্কর বলে, না সেটা জানে না। তখন চিত্রা বলে, তুমি ওকে ফোন করে বলবে তোমার বাবা অনেক সিক, তাই তুমি শুক্রবারে বিয়েটা সেরে ফেলতে চাচ্ছ। আর পাত্রীর নাম বলবে মিত্রা বাসু। সেই সাথে এটাও বলবে বিয়ের সাজগোজ যেন একটু সিম্পল হয়, কারণ এটা মিত্রার দ্বিতীয় বিয়ে। শুভঙ্কর সে কথা মতো চিরায়ুকে ফোন করে জানায় যে সে বিয়ে করবে। এই খবরটা শুনে চিরায়ু ভীষণ খুশি হয়। তবে যখন সে জানতে পারে শুভঙ্করের হবু স্ত্রীর এটা দ্বিতীয় বিয়ে, তখন তার মুখটা কালো হয়ে যায়। সে শুভঙ্করের কাছ থেকে মেয়েটার নাম জেনে ফেসবুক প্রোফাইল খুঁজতে থাকে। সেখান থেকে সে জানতে পারে মেয়েটা আর কেউ না, বরং চিত্রার ছোট বোন। সে ম্যারিড এবং তার একটা বাচ্চাও আছে। এরপর থেকে সে মিত্রা বাসুকে টার্গেট করতে শুরু করে। পরদিন সকালে মিত্রার ছেলে রুদ্র স্কুলে গেলে চিত্রা এবং তার পুরো টিম ছদ্মবেশে স্কুলের আশেপাশে নজর রাখতে থাকে। তার সাথে তখন মিত্রাও ছিল। মিত্রা তখন চিত্রার সাথে ঝগড়া করতে শুরু করে, কারণ চিত্রা নিজের একটা সামান্য কেস সলভ করার জন্য তার আর তার ছেলের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। কিন্তু চিত্রা এইসব কথায় কোনো উত্তরই দেয় না। কিছুক্ষণ পর রুদ্রর স্কুল ছুটি হলে সবাই অ্যালার্ট হয়ে যায়। রুদ্র বেরিয়ে আসলে একজন বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে আসে। এরপর সে বৃদ্ধ মহিলা রুদ্রের হাতে একটা ব্যাগ ধরিয়ে দেয়। এটা দেখে চিত্রা দৌড়ে রুদ্রের কাছে যেতে শুরু করে। কিন্তু ততক্ষণে একটা বাস ওই বৃদ্ধ মহিলাকে আড়াল করে ফেলে। এরপর যখন বাসটি সেখান থেকে চলে যায়, তখন এই বৃদ্ধ মহিলাকে আর সেখানে দেখা যায় না। অনেক খোঁজাখুঁজির পর তারা ফাইনালি সে মহিলাকে দেখতে পায়। কিন্তু তখন তারা কাছে গিয়ে দেখতে পায় লোকটি সত্যি একজন বৃদ্ধা মহিলা। পুলিশ দেখে সে বৃদ্ধা মহিলাটি ভীষণ ভয় পায় এবং বলে, আপনারা আমাকে কেন ধরেছেন? আমি তো কিছু করিনি। চিত্রা জিজ্ঞেস করে সে রুদ্রের হাতে কিসের ব্যাগ দিয়েছে। ওই বৃদ্ধা মহিলা তখন জানায় তাকে একটা অচেনা নাম্বার থেকে রুদ্রের জন্য কেকের অর্ডার দিয়েছে, আর সে অর্ডার ডেলিভারি করার জন্যই সেখানে এসেছে। তখনই চিত্রার চোখ পড়ে কেকের প্যাকেটের দিকে। সেই মহিলা জিজ্ঞেস করে, আপনি কি চিরায়ুকে চেনেন? মহিলাটি তখন বলে, হ্যাঁ, আমার কেকের দোকানের সামনেই তোর ফুলের দোকান, খুব ভালো ছেলে, আমাকে খুব সাহায্য করে।
তখন চিত্রা ওর আসল প্ল্যানটা বুঝতে পারে। মূলত সে বৃদ্ধ মহিলাকে রুদ্রের কাছে পাঠিয়েছে যাতে পুলিশ তাকে নিয়ে ব্যস্ত থাকে, আর সেই সুযোগে চিরায়ও মিত্রাকে গায়েব করে দিতে পারে। চিত্রা তখন দৌড়ে গিয়ে গাড়ির ভেতরটা চেক করে দেখতে পায় সেখানে মিত্রা নেই। চিত্রা তখন বুঝতে পারে এর সব কিছুই হয়তো চিরায়ু করেছে। তাই চিত্রা তাড়াতাড়ি করে তাকে ফোন করে, যাকে সে চিরায়ুর পাহারাদার হিসেবে রেখেছে। তখন সেই লোকটি জানায় চিরায়ু ঘন্টাখানেক ধরে ওয়াশরুমে আছে, কিন্তু এখনও সে বের হয়নি। এটা শুনে চিত্রা ভীষণ ঘাবড়ে যায়। কোনো মানুষ তো অকারণে ওয়াশরুমে 1 ঘন্টা কাটানোর কথা না। চিত্রা তখন তাকে ওয়াশরুমে গিয়ে চেক করতে বলে। লোকটা সেখানে গিয়ে দেখতে পায় চিরায়ু ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে। সেটা শুনে চিত্রা সহ পুরো টিম হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই তাদের সামনে চিরায়ু মিত্রাকে নিয়ে একটা সবজির ট্রাকে করে পালিয়ে যায়। ট্রাকটা সম্পূর্ণ ঢাকা ছিল, তাই কেউ তাদেরকে দেখতে পায় না। এর মধ্যে একজন কনস্টেবল চিত্রাকে চিরায়ুর মায়ের একটা ছবি দেখায়। ছবিটা দেখে চিত্রা তাকে চিনে ফেলে। এই মহিলাটা আর কেউই না, এই মহিলা হচ্ছে সেই যাকে চিত্রা চিরায়ুর দোকানের মালিকের বাড়িতে দেখেছিল। চিত্রা তখন কাউকে কিছু না বলে থানা থেকে বের হয়ে যায়। সেটা দেখে ধীর স্যারও অনেক অবাক হয়। এদিকে চিরায়ু ততক্ষণে মিত্রাকে একটা নির্জন বাড়িতে নিয়ে আসে এবং তাকে মারার পুরো প্রস্তুতি শুরু করেছে। মিত্রার হাত পা এবং মুখ বাঁধা ছিল, তবু সে ইশারায় চিরায়ুর কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু চিরায়ু তাকে ছাড়ে না, বরং তার মুখে চন্দন দিয়ে অনেক সুন্দর করে সাজায় আর বলে, সাজতে ভয় লাগছে? একটা বাচ্চার মা হয়ে প্রেম করতে ভয় করেনি? নিজের ছেলে রেখে অন্য পরপুরুষের সাথে কথা বলতে ভয় করেনি? আজ ইচ্ছে হলো মা হব, মা হব, মা হলাম। কালকে আর ভাল লাগছে না, প্রেম করব, প্রেম করব, প্রেম করলাম। মারা প্রেম করে না। এসব বলে চিরায়ু অনেক ক্ষেপে যায় আর বলে, ভগবান শুধু মেয়েদের মা হওয়ার ক্ষমতা দিয়েছে, সেটার দায়িত্ব বুঝো? তোমাকে একটা প্রাণ সৃষ্টি করার ক্ষমতা দিয়েছে, তুমি তো একটা প্রাণ সৃষ্টি করেছ, সেটার দায়িত্ব বুঝো? তোমরা সেটা কখনোই বুঝো না। তোমরা স্বার্থপর। তোদের থেকে কুকুর বিড়াল ভালো। দেখেছিস ওরা কিভাবে ওদের বাচ্চাদের আগলে রাখে? এইসব বলে চিরায়ু মিত্রাকে মেরে ফেলার প্রস্তুতি নেয় এবং তাকে প্রিয় রঙের একটা কিছু খেতে বলে। এর মধ্যে মূলত বিষ ছিল। এমন সময় সেখানে তার মা চলে আসে আর তাকে শান্ত হতে বলে। তখন চিরায়ু তার দিকে বন্দুক তাক করে আর বলে, তুমি তো নোংরা, তুমি এখানে কেন এসেছ? এরপর সে জিজ্ঞেস করে, তোমাকে এখানে কে নিয়ে এসেছে? তখন আমরা জানতে পারি চিত্রা ওই সময় বেরিয়ে চিরায়ুর মায়ের কাছে যায়। তার কাছে এসে চিত্রা চিরায়ুর কাছ থেকে তার জীবনের সব কিছু শোনে। এরপর চিত্রা তার মাকে অনুরোধ করে এখানে নিয়ে এসেছে। তার মা তখন বলে, আমি কখনো তোমার ক্ষতি চাইনি, তুমি কেন আমাকে এত ঘৃণা করো? তখন সে বলে, তোমার মিষ্টি কথায় আমি ভুলবো না। বাবা বলেছে তুমি খুব খারাপ মানুষ, তোমার কারণে আমার বাবা আমার দাদা সুসাইড করেছে। তখন তার মা কাঁদতে কাঁদতে বলে, তোমার বাবা তোমাকে যা বলেছে সব মিথ্যে। তোমার বাবা মোটেই ভালো মানুষ ছিল না, সে প্রতিদিন মদ খেয়ে এসে আমাকে মারধর করতো। তোমরা অনেক ছোট ছিলে, তাই তোমাদেরকে বুঝতে দেইনি। সে চাকরি ছেড়ে আসার পর সংসারে অনেক অভাব অনটন দেখা দেয়। একদিকে অভাব, অন্যদিকে তোমার বাবার অত্যাচার, সব কিছু সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে আসি আমি। কিন্তু চিরায়ু তার কথা বিশ্বাস করে না। সে বলে, তুমি মিথ্যে বলছ, আমার বাবা অনেক ভালো মানুষ, তোমার কারণেই সে মারা গেছে। তখন তার মা বলে, আমি মিথ্যে বলছি না, আমি তোমাদের ফেলে যেতে চাইনি। ভেবেছিলাম বাড়ি থেকে পালিয়ে পরবর্তীতে পুলিশ প্রোটেকশন দিয়ে তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো, কিন্তু যখন আমি তোমাদের আনতে চাই তখন জানতে পারি তোমার বাবা তোমাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। এ কথা শুনে আমি সেন্সলেস হয়ে যাই। বেশ কিছুদিন পর জ্ঞান ফিরলে আমি খবর পাই তুমি বেঁচে আছো। আমি তখন তোমার সাথে অনাথ আশ্রমে দেখা করতে গেলে আমার সাথে তখন তানিয়ার দেখা হয়। সে বলে, তুমি আমার নাম শুনলেই ভয় পাচ্ছ, আর তাই আমি তার কথা মতো আমি আড়াল থেকে তোমাকে দেখি। প্রতি মাসে আমি তোমার জন্য তানিয়ার কাছে টাকা পাঠাতাম। এরপর তুমি বড় হলে তোমাকে এলাকায় আনার ব্যবস্থা করি, যাতে তুমি সব সময় আমার চোখের সামনে থাকো। তুমি যে বাড়িতে থাকছ সেটাও আমার বাড়ি। তুমি আমাকে ঘৃণা করলেও আমি কখনোই তোমার থেকে দূরে সরিনি। শুধু সামনে আসতে ভয় পেতাম তুমি কেমন রিয়েক্ট করবে, শুধুমাত্র সেটা ভেবে। মায়ের কথাগুলো শুনে চিরায়ু নিজের ভুল বুঝতে পেরে ভীষণ ইমোশনাল হয়ে যায়। এর মাঝেই মিত্রের সুযোগ বুঝে সেখান থেকে পালাতে গেলে চিরায়ু তাকে ধরে ফেলে আর বলে, তোমাকে কোনোভাবেই ছাড়া যাবে না, তোমাকে ছেড়ে দিলে তোমার দিদি আমাকে ছাড়বে না। ঠিক সেই মুহূর্তেই চিত্রা এসে মিত্রাকে বাঁচিয়ে নেয়। সে চিরায়ুকে বলে, মানছি তোমার ছোটবেলা ভালো ছিল না, তাই বলে কি বড় হওয়ার পরও তোমার মনে প্রশ্ন জাগেনি যে দোষটা তোমার বাবার হতে পারে?
অন্তত একটাবার সত্যিটা জানার চেষ্টা তো করতে। তাহলে তো এতগুলো মানুষকে অকারণে মরতে হতো না। তোমার বোঝা উচিত ছিল গাছ আর মানুষ এক হয় না। তাই সবসময় তারা চাইলেও সংসার আঁকড়ে ধরে বসে থাকতে পারে না। চিরায়ু তখন আর কিছুই বলে না। এরই মাঝে পুলিশের টিম এসে তাকে ধরে নিয়ে যায়। চিরায়ু তার মাকে চিৎকার করে বলে, মা, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু তার মা কোনো রিয়েক্ট করে না। বুকে পাথর চাপা দিয়ে সে নিজের ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কারণ সে জানতো তার ছেলে এখন আর কোনো স্বাভাবিক নেই। সে সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফাইনালি এই কেসের সাকসেসের জন্য চিত্রার প্রমোশনের জন্য পুলিশ কমিশনার রেফার করে। সেটা শুনে চিত্রা ভীষণ খুশি হয়। এর মাঝে রাহুল সেখানে এসে টিফিন বক্স এগিয়ে দিয়ে যায়, যেটা ভুলে চিত্রা গাড়িতে রেখে এসেছিল। সেখান থেকে যাওয়ার সময় রাহুলের কাছে কোনো একজনের কল আসে। লোকটা রাহুলকে বলে, তোমার বউয়ের তো শুনলাম প্রমোশন হচ্ছে, এখন তো কাজ করতে একটু ঝামেলা হয়ে যাবে। তখন রাহুল তাকে বলে, আপনি একদম টেনশন করবেন না, প্রমোশন হলেও বউটা তো আমারই থাকবে। আর চিত্রা তো আমার কথায় উঠে আর বসে, আমি সব কিছু ঠিক ম্যানেজ করে নেব। এসব কথা বলতে বলতেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু রাহুল কার সাথে আর কোন বিষয়ে কথা বলছিল, আর এসব কথার পেছনে কি এমন রহস্য রয়ে গেছে, এই প্রশ্নগুলো সামনে রেখেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। ছোট্ট একটা ভুল বোঝাবুঝির পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজকের এই গল্পে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে পরকীয়ার খারাপ দিকগুলো। একটা মানুষ যদি নিজের পরিবার, নিজের সন্তান ফেলে রেখে চলে যায়, তাহলে সেটা সন্তানের উপর কতটা খারাপ প্রভাব ফেলে সেটা খুব সুন্দর করে এই গল্পে তুলে ধরা হয়েছে। তবে গল্পটা শেষ হতে গিয়েও আটকে যায়। যেহেতু কিছু রহস্য রয়ে গেছে, তবে পরিষ্কার বোঝা যায় এই গল্পের সিজন 2 আসবে। তো আপনি যদি সেই গল্পটা শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরের সিজন রিলিজ হওয়ার সাথে সাথেই সেটার এক্সপ্লেনেশনে হাজির হব। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।